আমার স্যান্ডেল পরিষ্কার করো। এক অহংকারী স্ত্রী যে তার স্বামীকে ওয়েটার বানিয়ে দিয়েছিল, কিন্তু যখন ভাগ্যের চাকা ঘুরে গেল তখন সেই স্বামী তার মালিক হয়ে উঠল। আজ সেই তার বাড়িতে চাকরানি হয়ে আসতে বাধ্য। আখিরে এমন কি হয়েছিল? এক স্বাভিমানী স্বামীর প্রতিশোধের দাসপান। সকাল ৮টা বাজে। রায় ম্যানশনে ডাইনিং হলে নিস্তব্ধতা ছিল, যা ঈশার তীব্র চিৎকারে ভেঙে গেল। ঈশা, শহরের সবচেয়ে বড় বিজনেসউম্যান, রাগে সিঁড়ি দিয়ে নেমে আসছিল। কবির, তোকে 10 বার ডাকতে হবে কি? আমার ব্ল্যাক কফি কোথায়? ঈশা চেঁচিয়ে উঠল। কিচেন থেকে কবির হাতে কফির মগ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলো। সরি ঈশা, কফি মেশিনে কিছু সমস্যা হয়েছিল। কবির নিজেকে বোঝানোর চেষ্টা করল। ঈশা কিছু না শুনে তার হাত থেকে গরম কফির মগ ছিনিয়ে নিয়ে ইচ্ছাকৃতভাবে মেঝেতে ফেলে দিল। গরম কফির ছিটে কবিরের জুতোয় পড়ল, কিন্তু ঈশাকে কোনো ফার্ক পড়ল না। বাহানা বানাবে না, তোর মতো ঘর জামাইয়ের আর কি কাজ আছে? আমার বাবা তোকে রাস্তা থেকে তুলে আমার স্বামী বানিয়েছে, এর মানে এই নয় যে তুই আমার সমান হয়ে গেছিস। তোর আওকাত আজও আমার বাড়ির চাকরদের মতোই, যারা আমার টুকরোতে পড়ে থাকে। কবির মাথা নিচু করে নিল। ঈশা, আমি তোমার স্বামী, অন্তত একটু সম্মান। শাট আপ! ঈশা তার কথা কেটে দিল। স্বামী তুই আমার শুধু কাগজে কলমে, বাস্তবে তুই আমার জন্য একটা ভুল, একটা বোঝা। যেদিন আমার এম্পায়ার গ্রুপের সাথে সেই বড় ডিলটা পাকা হয়ে যাবে, সেদিন আমি বাবার কথা শুনব না, আর তোকে লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দেব। আমার তালাক চাই তোর থেকে। মিস্টার রায় হুইলচেয়ারে করে সেখানে এলেন এবং এসব শুনে দুঃখ পেলেন। ঈশা, এটা কেমন ব্যবহার? কবির তোর স্বামী, ওই বাড়ির জন্য, আমার জন্য কি না করেছে? ড্যাড প্লিজ। ঈশা ঘৃণায় কবিরের দিকে তাকালো। আপনি এই ভিখারির পক্ষ নেবেন না। আজ আমার জীবনের সবচেয়ে বড় দিন, আমার মুড খারাপ করবেন না। কবির মিস্টার রায়কে ইশারায় শান্ত থাকতে বললেন এবং ঈশার জন্য নাস্তা পরিবেশন করতে লাগলেন, যেন কোনো ওয়েটার। সন্ধ্যায় রায় ম্যানশনে একটা গ্র্যান্ড পার্টি ছিল। শহরের সব বড় ধনী লোকেরা সেখানে উপস্থিত ছিল। ঈশা আজ অসম্ভব সুন্দর লাগছিল। তার পাশে দাঁড়িয়েছিল বিক্রম, যে ঈশার কাছাকাছি থাকার ভান করছিল। বিক্রম সবসময় কবিরকে ছোট করার সুযোগ খুঁজত। কবির একটা সাধারণ পুরনো স্যুট পরেছিল, যা সম্ভবত বিয়ের সময় মিস্টার রায় তাকে দিয়েছিলেন। সে অতিথিদের মাঝে জুসের গ্লাস নিয়ে ঘুরছিল, কারণ ঈশা তাকেই এই কাজ দিয়েছিল। বিক্রম জোরে হেসে সবার দৃষ্টি আকর্ষণ করল। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, পরিচয় করিয়ে দিই মিস্টার কবিরের সাথে, ঈশার ভাগ্যবান স্বামী। কাজ তো এ ওয়েটারের মতো করছে, কিন্তু কপাল রাজাদের মতো। মুঁ ফোটে রুটি ভাঙা এর থেকে শেখো। পুরো পার্টিতে লোকে হাসতে লাগল। ঈশার লজ্জা লাগল যে কবির তার স্বামী। সে তার রাগ কবিরের উপর ঝাড়ার সিদ্ধান্ত নিল। কবির, এদিকে এসো। ঈশা সবার সামনে ডাকল। কবির কাছে এলো। জি ঈশা। ঈশা তার স্যান্ডেলের দিকে ইশারা করল। দেখো, আমার স্যান্ডেলে কেউ ড্রিঙ্ক ফেলে দিয়েছে, এটা পরিষ্কার করো। পুরো হলে নিস্তব্ধতা নেমে এলো। মিস্টার রায় এটা দেখে ধাক্কা খেলেন। ঈশা, তুই কি বলছিস? ও তোর স্বামী। তো কি হয়েছে ড্যাড? ঈশার চোখে অহংকার ছিল। স্বামী হলে কি আমার পায়ে ঝুঁকতে পারবে না? যাই হোক, এর জায়গা তো আমার পায়ের কাছেই। পরিষ্কার করো কবির, নইলে আজ রাতে তোমাকে বাড়িতে ঢুকতে দেব না। কবির গভীর নিঃশ্বাস নিল। সে ঈশার চোখে তাকালো। সেখানে ভালোবাসার এক ফোঁটাও ছিল না, শুধু ঘৃণা। কবির ধীরে নিচু হল। বিক্রম আর ঈশার মুখে শয়তানি হাসি ফুটে উঠল। কিন্তু কবির স্যান্ডেল পরিষ্কার করল না। সে পকেট থেকে একটা রুমাল বের করে মেঝেতে ফেলে দিল এবং দাঁড়িয়ে গেল। ঈশা, কবিরের গলায় এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। এই বিয়ে আমি একটা মজবুরিতে আর তোমার বাবার সম্মান রাখার জন্য নিভিয়েছিলাম। আমি ভেবেছিলাম সময়ের সাথে তুমি আমাকে স্বামী মানবে, কিন্তু আজ তুমি প্রমাণ করলে যে তোমার কাছে টাকা তো অনেক আছে, কিন্তু একটা মহিলার মর্যাদা নেই। আমার সাথে জবান লড়াচ্ছে? ঈশা চেঁচিয়ে উঠল। কবির তার পুরনো কোট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। তুমি বলেছিলে না যে তোমার তালাক চাই? মোবারক হই ইশারায়, আজ থেকে তুমি আজাদ। আর এম্পায়ার গ্রুপের ডিলের কথা বলছিলে, দোয়া করো যেন তাদের সিইও তোমার মতো অহংকারী না হয়। কবির ঘুরে বিক্রমের দিকে তাকালো এবং বলল, আর তুমি পরের ঘরের মহিলা আর সম্পত্তির উপর নজর রাখা, তোমার সময় এখন শেষ। কবির দ্রুত পদক্ষেপে পার্টি থেকে বেরিয়ে গেল। ঈশা পিছন থেকে চেঁচিয়ে উঠল, দূর হয়ে যা, আবার তোর অভাগা মুখ দেখাতে এসো না। কবির ম্যানশনের গেট থেকে বাইরে এলো। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যেই সে রাস্তায় পা রাখল, একটা চকচকে কালো রোলস রয়েস আর 3টে কালো এসইউভি তার সামনে এসে থামল। 4জন বডিগার্ড ছাতা নিয়ে দৌড়ে এসে কবিরের মাথার ওপর ধরল। ড্রাইভার ঝুঁকে পিছনের দরজা খুলল। গুড ইভিনিং স্যার,
হেড অফিসে চলব? কবির গাড়িতে বসতে বসতে তার ফোন বের করল এবং একটা নম্বর ডায়াল করল। তার চোখে এখন আর সেই আর্দ্রতা ছিল না, ছিল একটা আগুন। হ্যালো, আমি কবির সিংহানিয়া বলছি, এম্পায়ার গ্রুপের সিইও। রায় ইন্ডাস্ট্রিজের সাথে কালকে ডিলটা ক্যান্সেল করো। আর হ্যাঁ, মার্কেটে খবর ছড়িয়ে দাও যে রায় ইন্ডাস্ট্রিজ ডুবে যাচ্ছে। আমি দেখতে চাই টাকা ছাড়া ঈশার অহংকার কতদিন টিকে। ফোন রেখে কবির পিছন ফিরে রায় ম্যানশনের দিকে তাকালো। খেলা এখন শুরু হলো মিসেস ওয়াইফ। রায় ম্যানশনে কবির চলে যাওয়ার পরেও পার্টি চলছিল, কিন্তু এখানকার মেজাজ আর আগের মতো ছিল না। ঈশা এখনও রাগে তার ওয়াইন পান করছিল। ওই দুগড়ির চাকরের এত সাহস, ও আমার মুড খারাপ করে দিল। ঈশা বিড়বিড় করল। বিক্রম হাসতে হাসতে তার কাছে এলো। ছাড়ো না ঈশা, আবর্জনা বাড়ি থেকে বেরিয়ে গেল, ভালোই হলো। এখন আমরা সেলিব্রেট করি। এম্পায়ার গ্রুপের সাথে ডিল পাকা হলেই আমাদের কোম্পানির ভ্যালু 10 গুণ বেড়ে যাবে। বিক্রম তার কথা শেষও করতে পারেনি। ঈশার পার্সোনাল সেক্রেটারি মিস্টার খান্না হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। তার মুখে ঘাম, হাত কাঁপছিল। ম্যাম, খুব বড় গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? এখন চেঁচাচ্ছ কেন? ম্যাম, এম্পায়ার গ্রুপ আমাদের ডিল ক্যান্সেল করে দিয়েছে। ঈশার হাত থেকে ওয়াইনের গ্লাস ছুটে মেঝেতে পড়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? সকালেই তো সব ফাইনাল হয়েছিল, এভাবে হঠাৎ ক্যান্সেল হয় কি করে? শুধু ডিল ক্যান্সেল হয়নি ম্যাম, খান্না তার ট্যাব ঈশার সামনে ধরল। ওরা আমাদের কোম্পানির বিরুদ্ধে ফ্রডের কেসও ফাইল করেছে। মার্কেটে খবর ছড়িয়ে গেছে এবং আমাদের ইনভেস্টররা টাকা ফেরত চাইছে। রায় ইন্ডাস্ট্রিজের শেয়ার গত 10 মিনিটে 40% পড়ে গেছে। ঈশার মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারছিল না এসব হঠাৎ কি করে হচ্ছে। ঠিক তখনই বিক্রমের ফোন বাজল। সে ফোন তুলল এবং তার মুখ সাদা হয়ে গেল। কি? আমার ফ্যাক্টরিতে রেড? কিন্তু কেন? কে সব করাচ্ছে? বিক্রম চেঁচিয়ে উঠল। ফোন কেটে সে ঘাবড়ে ঈশার দিকে তাকাল। ঈশা, আমার সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কেউ আমার কোম্পানির সব সিক্রেট ডকুমেন্ট লিক করে দিয়েছে। আমি এইমাত্র জানলাম যে এইসব এম্পায়ার গ্রুপের সিইও কবির সিংহানিয়ার ইশারায় হচ্ছে। এই লোকটা আমাদের থেকে কি চায়? আমরা তো তার সাথে কখনো কথাই বলিনি। এক কোণে হুইল চেয়ারে বসে মিস্টার রায় সব শুনছিলেন। তিনি গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন, আমি বলেছিলাম ঈশা, কারো অশ্রু তোকে খুব ভারী পড়বে। ওই ছেলেকে বাড়ি থেকে বের করে তুই তোর ভাগ্যকে লাথি মেরেছিস। ঈশা রাগে তার বাবার দিকে ঘুরল। ড্যাড প্লিজ, আপনি ওই ফটকার রাগিনী বন্ধ করুন। এখানে আমাদের বিজনেস ডুবছে আর আপনার ওই কবিরের পড়ে আছে। আর এই কবির সিংহানিয়া কে? আমি এক্ষুনি তার সাথে কথা বলছি। ঈশা তৎক্ষণাৎ এম্পায়ার গ্রুপের হেড অফিসে কল করল। অনেকবার রিং হবার পর রিসেপশনিস্ট ফোন তুলল। হ্যালো, আমি ঈশা রায় বলছি। আমাকে এক্ষুনি মিস্টার কবির সিংহানিয়ার সাথে কথা বলতে দিন। ঈশা তার অভ্যেস মতো হুকুম চালাল। রিসেপশনিস্টের গলা একদম শান্ত এবং কঠোর ছিল। মিস্টার সিংহানিয়া কারো সাথে কথা বলেন না, কিন্তু আপনার জন্যে তিনি একটা মেসেজ রেখেছেন। যদি আপনি আপনার কোম্পানি বাঁচাতে চান তাহলে কাল সকাল 9টায় অফিসে আসুন। 1 মিনিটও লেট হলে রায় ইন্ডাস্ট্রিজের নাম নিশানা মুছে যাবে। ফোন কেটে গেল। ঈশার আগে কাঁপছিল, কিন্তু প্রথমবার তার ভয় করছিল। পুরো রাত রায় ম্যানশনে কারো ঘুম হল না। ঈশা আর বিক্রম লয়ারদের কল করতে থাকল, কিন্তু কেউ এম্পায়ার গ্রুপের বিরুদ্ধে দাঁড়াতে রাজি হল না। কবির সিংহানিয়ার ক্ষমতা এত বেশি ছিল যে পুরো শহর তার সামনে ঝুঁকে পড়ত। পরের সকালে ঠিক 8:55-তে ঈশা আর বিক্রম এম্পায়ার গ্রুপের বিশাল টাওয়ারের সামনে দাঁড়িয়েছিল। এই বিল্ডিং আকাশ ছুঁয়েছিল। কালো কাঁচের এই ইমারত যেন কোনো দুর্গ। বিক্রম তার ঘাম মুছল। ঈশা, আমার কেমন যেন লাগছে। এই লোকটা খুব বিপজ্জনক। আমাদের ক্ষমা চেয়ে নেওয়া উচিত। চুপ করো বিক্রম। ঈশা তার ঘাবড়ে যাওয়া লুকিয়ে বলল, আমি ঈশা রায়। আমি কারো সামনে ঝুঁকি না। আমি তাকে বোঝাবো যে এটা একটা বিজনেস ডিল, কোনো পার্সোনাল শত্রুতা নয়। দুজনে রিসেপশনে পৌঁছল। সিকিউরিটি গার্ডরা তাদের চেক করল যেন তারা কোনো অপরাধী। এটা ঈশার জন্য খুব অপমানজনক ছিল। মিস্টার সিংহানিয়া 50তম তলায় আপনার অপেক্ষায় আছেন। রিসেপশনিস্ট তাদের দিকে না তাকিয়ে বলল। লিফট উপরে উঠছিল। প্রতি তলার সাথে ঈশার হৃৎস্পন্দন বাড়ছিল। 50তম তলায় লিফট খুলল। সামনে একটা বড় করিডর, যার শেষে একটা বড় দরজা। তাতে লেখা ছিল সিইও। ঈশা দরজা খুলল। ভিতরের দৃশ্য দেখে তারা হতভাগ হয়ে গেল। ঘরটা খুব বড় ছিল। একদিকে বড় জানালা থেকে পুরো শহর দেখা যাচ্ছিল। একটা বড় রিভলভিং চেয়ার জানালার দিকে মুখ করেছিল। চেয়ারে বসা লোকটা শহরের দিকে তাকিয়েছিল। তার পিঠ ঈশা আর বিক্রমের দিকে। ঈশা গলা পরিষ্কার করল। মিস্টার সিংহানিয়া, আমি ঈশা রায়। আপনি আমাদের কোম্পানির সাথে এমন করলেন কেন? আপনি জানেন আমার কত ক্ষতি হয়েছে? চেয়ারে বসা লোকটা কোনো উত্তর দিল না। ঘরে নিস্তব্ধতা। বিক্রম একটু এগিয়ে গেল। স্যার, প্লিজ দেখুন,
যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে তাহলে আমরা কথা বলতে পারি। প্লিজ আমাদের কোম্পানি ধ্বংস করবেন না। তখন সেই চেয়ার ধীরে ধীরে ঘুরতে লাগল। ভুল বোঝাবুঝি তো খুব বড় হয়েছে বিক্রম। এক চেনা গলা গুঞ্জরিত হল। চেয়ার পুরোপুরি ঘুরতেই সামনে এলো সেই মুখ। ঈশা আর বিক্রমের গলা থেকে আওয়াজ বেরোল না। তাদের চোখ হাঁ করে গেল। সামনে আর কেউ নয়, সেই রাস্তার কবির বসে আছে। কিন্তু আজ সে ছেঁড়া কাপড়ে নয়, লাখ টাকার ইটালিয়ান স্যুটে, হাতে দামি ঘড়ি, মুখে রাজার মতো অহংকার। কবির আঙুলগুলো একসাথে জড়িয়ে হাসল। স্বাগতম আমার অফিসে ঈশা। কফি খাবে নাকি মেঝেতে ফেলে দেওয়ার অভ্যাস এখনও যায়নি? ঈশার মুখ থেকে শুধু একটা শব্দ বেরোল, কবির। বিক্রম, যে এখনও শকে ছিল, হ্যাকড়ে বলল, এটা হতে পারে না। তুমি তো কবির। তুমি নিশ্চয়ই এই অফিস আর এই স্যুট চুরি করেছ। তুমি নাটক করছ। বিক্রমের কথা শুনে কবির জোরে হাসল। তার হাসিতে এমন ভয় ছিল যে বিক্রমের রুহ কেঁপে উঠল। কবির তার ডেস্কের একটা বোতাম টিপল। পরক্ষণেই 4 জন বড় সিকিউরিটি গার্ড ভিতরে এসে কবিরের সামনে মাথা নিচু করে দাঁড়াল। স্যার, এদের দুজনকে বাইরে বের করে দেব? কবির হাতের ইশারায় তাদের থামতে বলল। না, এখনো না। আজ আমি দেখতে চাই, যখন আওকাত বদলায় তখন লোকের জাবান কেমন বদলায়। কবির চেয়ার থেকে উঠে ধীরে ধীরে ঈশার কাছে এলো। ঈশার চোখ নিচে ঝুঁকেছিল। সে কাঁপছিল। কি হলো ঈশা? কবির ব্যঙ্গ করে জিজ্ঞেস করল। আজ তোমার আওয়াজ বেরোচ্ছে না কেন? কাল তো চেঁচিয়ে চেঁচিয়ে আমাকে আমার আওকাত মনে করিয়ে দিচ্ছিলে। তুমি বলেছিলে না, আওকাত কাপড়ে হয় না? একদম ঠিক বলেছিলে। দেখো, আজ আমার কাপড় বদলে গেছে, কিন্তু আমি সেই কবিরই, আর তুমিও সেই ঈশাই। শুধু ফার্ক এতটুকু যে আজ তুমি আমার রহমের ওপর দাঁড়িয়ে। ঈশার চোখ থেকে অশ্রু পড়তে লাগল। কবির, প্লিজ আমাকে মাফ করে দে। আমি জানতাম না। ড্যাডের খাতিরে প্লিজ আমাদের কোম্পানি ধ্বংস করিস না। ড্যাডের খাতিরে? কবিদের গলা হঠাৎ কঠোর হয়ে গেল। যে বাবা তোমাকে রাজকন্যার মতো মানুষ করেছেন, তুমি তার সংস্কারের তামাশা বানিয়েছ। আমি তোমার সাথে বিয়ে করেছিলাম কারণ মিস্টার রায় আমার খারাপ সময়ে আমার বাবাকে সাহায্য করেছিলেন। আমি তার কোম্পানি ডুবতে বাঁচাতে আর তোমাকে ভালোবাসা শেখাতে এসেছিলাম, কিন্তু তুমি তোমার অহংকারে সব শেষ করে দিলে। ঠিক তখনই বিক্রম, যে এখন বুঝে গেছে কবিরই আসল ক্ষমতা, হঠাৎ গিরগিটের মতো রং বদলাতে লাগল। সে দৌড়ে কবিরের পায়ে পড়ে গেল। স্যার, আমাকে মাফ করে দিন। বিক্রম গিরগির করতে লাগল। আমার কোনো দোষ নেই স্যার, এসব ঈশার কাণ্ড। এই অহংকারী, এই আমাকে আপনার বিরুদ্ধে ভড়কিয়েছিল। আমি তো সবসময় আপনার সম্মান করতাম। প্লিজ আমার ফ্যাক্টরি ছেড়ে দিন। ঈশার কানে বিশ্বাস হচ্ছিল না। সে হতভম্ব হয়ে বিক্রমের দিকে তাকাল। বিক্রম, তুমি কি বলছ? কবির ঘৃণায় বিক্রমের দিকে তাকিয়ে এক লাথি মেরে তাকে দূরে সরিয়ে দিল। ভালোবাসা? ঈশা, এই লোকটাকে দেখো। এটাই তোমার পছন্দ, যার জন্য তুমি একজন সৎ মানুষকে অপমান করেছিলে? এ তোমাকে নয়, তোমার টাকাকে ভালোবাসত। আর এখন যখন টাকা চলে যাচ্ছে, তখন এর ভালোবাসাও হাওয়া হয়ে গেল। কবির তার ডেস্ক থেকে একটা ফাইল তুলে বিক্রমের মুখে ছুঁড়ে মারল। বিক্রম, এটা তোমার ফ্যাক্টরির অবৈধ কাগজপত্র, আর পুলিশ নিচে তোমার জন্য অপেক্ষা করছে। ফ্রড আর ট্যাক্স চুরির অভিযোগে তোমাকে অন্তত 10 বছরের জেল হবে। না না, বিক্রম চেঁচাতে লাগল। কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে ধরে টেনে অফিস থেকে বাইরে নিয়ে গেল। বিক্রমের চিৎকার করিডরে গুঞ্জরিত হতে থাকল। এখন ঘরে শুধু কবির আর ঈশা রইল। নিস্তব্ধতা এত গভীর ছিল যে ঈশা তার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল। এবার তোমার পালা ঈশা রায়। ঈশা আবার কাঁদতে লাগল। কবির, আমি হাত জোড় করছি। বিক্রম যাই হোক, তাকে সাজা হয়ে গেছে, কিন্তু আমার ড্যাড, তিনি এসব সহ্য করতে পারবেন না। রায় ইন্ডাস্ট্রিজ তার প্রাণ। তুমি যা বলবে আমি তাই করব। শুধু কোম্পানি নিলাম করো না। কবির একটা পেন ঘুরিয়ে ঈশার চোখে তাকাল। যা বলবো তাই করবে? হ্যাঁ, যা কিছু। ঈশা কাঁদতে কাঁদতে বলল। ঠিক আছে। কবির একটা এগ্রিমেন্ট পেপার ঈশার দিকে সরিয়ে দিল। রায় ইন্ডাস্ট্রিজের ঋণ আমি শোধ করে দেব। কোম্পানি নিলাম হবে না, কিন্তু বদলে রায় ম্যানশন, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স সব কিছু এম্পায়ার গ্রুপের নামে হবে। আর তুমি? কবির একটু থেমে বলল, পরের 6 মাস আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ চাকরানি হয়ে আমার বাড়িতে থাকবে। যে কাজ আমি কাল অবধি তোমার বাড়িতে করতাম, সেই কাজ করবে। ঝাড়ু পোছা, রান্না আর আমার জুতো পরিষ্কার করা। ঈশার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? আমি এটা কি করে পারব? ফয়সালা তোমার ঈশা। কবির ঘড়ির দিকে তাকালো। নিলাম শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি। হয় এই এগ্রিমেন্টে সই করো আর তোমার আওকাত ভুলে যাও, নয় বাইরে যাও আর তোমার বাবাকে রাস্তায় আসতে দেখো। ঈশার কাছে আর কোনো পথ ছিল না। কাঁপা হাতে সে পেন তুলল এবং এগ্রিমেন্টে সই করে দিল। তার চোখ থেকে এক ফোঁটা অশ্রু পড়ে কাগজে লাগল। কবির কাগজটা নিজের কাছে রাখল এবং ঘড়ি দেখল। গুড, এখন যাও। তোমার কাছে মাত্র 2 ঘন্টা আছে জিনিসপত্র গোছানোর জন্য।
মনে রেখো, রায় ম্যানশন এখন আমার। তুমি সেখান থেকে শুধু কিছু কাপড় নিতে পারবে, কোনো গয়না বা দামি জিনিস নয়। কাল সকাল 6টায় আমার বাড়িতে রিপোর্ট করবে। 1 মিনিট লেট হলেও ডিল ক্যান্সেল। ঈশা ভারী পদক্ষেপে অফিস থেকে বেরিয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে কয়েক ঘন্টায় তার পুরো দুনিয়া বদলে গেল। পরের সকালে ঠিক 6টায় ঈশা আলিশান বাংলোর গেটে দাঁড়িয়েছিল। এই বাংলো রায় ম্যানশনের চেয়েও বড় এবং সুন্দর ছিল। একজন পুরনো চাকর গেট খুলে তাকে ভিতরে নিয়ে গেল। এই তোমার ইউনিফর্ম। চাকর ঈশাকে একটা সাধারণ সালোয়ার কামিজ দিল এবং বলল, স্যার বলেছেন তোমাকে সার্ভেন্ট কোয়ার্টারে থাকতে হবে। ঈশা সেই কাপড় দেখল। চুপচাপ কাপড় পরে সে কিচেনে গেল। ঠিক তখনই ইন্টারকম বাজল। কবিরের গলা এলো, আমার ব্ল্যাক কফি নিয়ে উপরে এসো, 5 মিনিটের মধ্যে। ঈশার হাত কাঁপতে লাগল। তার মনে পড়ে গেল যখন সে কবিরের হাত থেকে কফি ফেলে দিয়েছিল। সে তাড়াতাড়ি কফি বানিয়ে ট্রে নিয়ে সিঁড়ি ভাঙতে লাগল। তার পা টলছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে কবিরের বেডরুমে পৌঁছল। কবির সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। ঈশা ভয়ে ভয়ে ট্রে টেবিলে রাখল। স্যার, আপনার কফি। ঈশার গলা খুব ধীরে ছিল। কবির এক চুমুক দিয়ে তৎক্ষণাৎ কাপটা ট্রেতে জোরে রেখে দিল। এটা কি, এত ঠান্ডা কফি, আর এতে চিনি কত বেশি? তোকে একটা সাধারণ কফি বানাতেও আসে না? সরি, আমি এক্ষুনি আরেকটা আনছি। ঈশা ঘাবড়ে গেল। থামো। কবির তাকে থামালো। তোমার কি মনে আছে ঈশা, যখন আমি তোমার জন্য কফি বানিয়েছিলাম আর মেশিন খারাপ ছিল, তুমি কি করেছিলে? তুমি সেই গরম কফি আমার পায়ে ফেলে দিয়েছিলে। ঈশার চোখ লজ্জায় নিচু হয়ে গেল। কবির তার কাছে এসে বলল, ভয় পেও না, আমি ওটা করব না যা তুমি করেছিলে, কারণ আমার আর তোমার মধ্যে এই ফরকি আছে। যাও, আবার বানিয়ে আনো, আর মনে রেখো, যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ বানাতে থাকবে। ঈশা কিচেনে ফিরে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আজ তাকে বোঝা যাচ্ছিল 1 কাপ কফি বানাতে কত পরিশ্রম লাগে, আর কেউ তা অকারণে ফিরিয়ে দিলে কেমন লাগে। দিনভর ঈশা কাজ করতে থাকল। পুরো বাড়ির পরিষ্কার, গাছের জল দেওয়া, কাপড় প্রেস করা। সন্ধ্যা নামতে তার কোমর ভেঙে যাচ্ছিল। তার নরম হাতে ছালা পড়ে গিয়েছিল। সে খিদে মূর্ছা যাওয়ার মতো ছিল, কিন্তু খাবার সময়ও পায়নি। রাতে কবির ডিনার হোস্ট করল। কিছু অতিথি আসার কথা ছিল। ঈশা ভেবেছিল হয়তো তাকে কিচেনেই থাকতে হবে, কিন্তু কবির তাকে ডাকল। ঈশা, আজ আমার কিছু বিশেষ বন্ধু আসছে, তুমিই তাদের ডিনার পরিবেশন করবে। অতিথিরা যেই ভিতরে ঢুকল, ঈশার হুশ উড়ে গেল। এরা আর কেউ নয়, ঈশারই পুরনো ধনী বন্ধুরা, যারা কাল অবধি তার পার্টিতে তার প্রশংসায় পঞ্চমুখ হতো না। তানিয়া, যে ঈশার বেস্ট ফ্রেন্ড ছিল, ট্রে হাতে ঈশাকে দেখে অবাক হয়ে গেল। ও মাই গড ঈশা, তুমি এখানে, আর এটা কি হাল বানিয়ে রেখেছ? তুমি কবিরের বাড়িতে ওয়েটারের কাজ করছো? তানিয়া জোরে হেসে উঠল। বাকি বন্ধুরাও হাসতে লাগল। আরে, এ তো সেই ইশারায় যে বলতো মিডল ক্লাস লোকেরা তার পাশে দাঁড়ানোর যোগ্য নয়। আজ দেখো, নিজেই জল পরিবেশন করছে। ঈশার মনে হল যেন ধরতি ফেটে যাক আর সে তাতে সমাহিত হয়ে যাক। লজ্জায় তার মুখ লাল হয়ে গেল। সে ট্রে ধরে কেঁদে ফেলল। আজ তাকে তার অকাতের আসল মানে বোঝা যাচ্ছিল। সে সেখান থেকে পালিয়ে যেতে চাইছিল, কিন্তু যেতে পারছিল না। কবির দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। সে বন্ধুদের থামাল না। সে চাইছিল ঈশা সেই অপমানটা অনুভব করুক যা সে অন্যদের দিয়েছিল। অতিথিরা চলে যাওয়ার পর ঈশা ঘরে বসে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল। তার প্রতিটি ভুল মনে পড়ছিল। কিভাবে সে কবিরকে অপমান করেছিল, কিভাবে বাবার কথা শোনেনি, কিভাবে বিক্রমের মতো প্রতারকের ওপর ভরসা করেছিল। ঠিক তখন তার কাঁধে কারো হাত অনুভব হল। সে ঘুরে দেখল কবির দাঁড়িয়ে, তার হাতে খাবারের একটা থালা। কবির থালাবা তার দিকে বাড়িয়ে দিল। নাও, খেয়ে নাও, সাজা মানে খিদে মারা নয়। ঈশা কবিরের দিকে তাকালো। তার চোখে এখন আর অহংকার নেই, শুধু অনুতাপ। সে কবিরের পায়ে পড়ে গেল। কবির, আমাকে মাফ করে দে, আমি খুব ভুল করেছি। এখন আমার বোঝা যাচ্ছে পরিশ্রমের কী দাম। আজ যখন ওরা আমার মজা উড়ালো, তখন বুঝলাম আমি তোর সাথে কত খারাপ করেছি। প্লিজ আমাকে মাফ করে দে, আমি ভিতর থেকে ভেঙে পড়েছি। কবির তাকে দেখল, কিন্তু তুলল না। তার মুখ এখনও গম্ভীর ছিল। মাফ চাওয়া সহজ ঈশা, কিন্তু ভরসা ফিরে পাওয়া কঠিন। এখন তো মাত্র 1 দিন হলো, এখনও 6 মাস বাকি। দেখা যাক এই অনুতাপ আসল নাকি শুধু আজকের ক্লান্তির প্রভাব। কবির চলে গেল, কিন্তু থালাটা সেখানেই রেখে গেল। ঈশা অশ্রুর সাথে খেতে লাগল। খাবারটা খুব সাধারণ ছিল, কিন্তু আজ তাকে সেটা যেন 5 স্টার হোটেলের খাবারের চেয়েও দামি লাগছিল।
ঠিক তখন ঈশার ফোনে একটা মেসেজ এলো হাসপাতাল থেকে। মিস ঈশা, আপনার বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, তাকে তৎক্ষণাৎ একটা বড় অপারেশনের দরকার, কিন্তু খরচ খুব বেশি। সকাল অবধি টাকা না জমা পড়লে আমরা কিচ্ছু করতে পারবো না। ঈশার হাত থেকে গ্রাস ছুটে গেল। তার কাছে ফুটি কড়িও ছিল না। এগ্রিমেন্ট অনুযায়ী তার সব অ্যাকাউন্ট কবিরের কাছে। এখন তার বাবার প্রাণ শুধু কবিরই বাঁচাতে পারে। ঈশা মেসেজ পড়তেই পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেল। সে খালি পায়ে সিঁড়ি ভেঙে কবিরের ঘরের দিকে ছুটল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল, তার শুধু বাবার মুখ দেখা যাচ্ছিল। নক না করেই সে কবিরের দরজা খুলল। কবির তার বারান্দায় দাঁড়িয়েছিল। কবির! ঈশা চেঁচিয়ে উঠল এবং দৌড়ে তার পায়ে পড়ে গেল। কবির, প্লিজ আমাকে সাহায্য কর, আমার ড্যাড মারা যাবেন, তার অপারেশন দরকার, ডাক্তার বলেছে এখনই টাকা লাগবে, আমার কাছে কিচ্ছু নেই, সব তোমার কাছে, প্লিজ আমাকে টাকা দে, আমি জীবন ভর তোর গোলাম হয়ে থাকব। কবির ঘুরে তাকালো। ঈশার হাল খুব খারাপ ছিল, তার চোখে সেই ভয় ছিল যা আপনজন হারানোর হয়। কবির ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, আমি টাকা কেন দেব? তোমার বাবা আমার সাহায্য করেছিলেন, সেই ঋণ আমি তার কোম্পানি ডুবতে না দিয়ে শোধ করে দিয়েছি। এখন আমার আর তার হিসেব সমান। আর তুমি তো আমাকে বাড়ি থেকে বের করতে চেয়েছিলে, এখন সাহায্য কেন চাইছ? ঈশা কাঁদতে কাঁদতে মাটিতে মাথা ঠুকতে লাগল। আমি খুব খারাপ কবির, আমি জানি, আমাকে মেরে ফেল, আমাকে রাস্তায় ছুড়ে ফেল, কিন্তু আমার ড্যাডকে বাঁচা, তিনি নির্দোষ, তাকে কিছু হলে আমি বাঁচব না, আমি তোর কাছে ভিক্ষে চাইছি। ঈশার অহংকার, তার গর্ব সব অশ্রুর সাথে বয়ে গেল। আজ সেখানে কোনো ইশারায় ছিল না, ছিল শুধু এক অসহায় মেয়ে। কবির কিছুক্ষণ তাকে দেখল, তারপর নিচু হয়ে ঈশাকে কাঁধ ধরে তুলল। পকেট থেকে একটা রসিদ বের করে ঈশার হাতে দিল। অশ্রু মোছো ঈশা। কবিরের গলা এখন নরম ছিল। ঈশা কাঁপা হাতে রসিদ দেখল। এটা সিটি হাসপাতালের রসিদ। মিস্টার রায়ের হার্ট অপারেশনের পুরো বিল পে করা হয়েছে। কবির সিংহানিয়া। টাইম স্ট্যাম্প বলছিল এটা 2 ঘন্টা আগেই পে করা হয়েছে। ঈশা অবাক হয়ে কবিরের দিকে তাকালো। তুমি এটা আগেই করে দিয়েছ? কবির হালকা হেসে বলল, ঈশা, আমার লড়াই ছিল তোমার অহংকারের সাথে, তোমার বাবার সাথে নয়। তিনি আমার জন্য বাবার মতো। যেই আমার খবর পেয়েছি, ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি, অপারেশন শুরু হয়ে গেছে, আর তিনি বিপদের বাইরে। ঈশার বিশ্বাস হচ্ছিল না যে মানুষটাকে সে এত অপমান করেছে সেই তার বাবার প্রাণ বাঁচাল। সে ফোঁপাতে ফোঁপাতে কাঁদতে লাগল, কিন্তু এবারের অশ্রু ছিল আনন্দ আর অনুতাপের। সে এগিয়ে গিয়ে কবিরকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ কবির, থ্যাংক ইউ সো মাচ। আমি তোর গুনাহগার, আমি জানি না এই ঋণ কি করে শোধ করব। কবির তাকে নিজের থেকে আলাদা করে টেবিল থেকে সেই এগ্রিমেন্ট তুলল যাতে ঈশা সই করেছিল। কবির ঈশার চোখে তাকিয়ে সেই কাগজ দুটুকরো করে ফেলল। কবির, তুমি এটা কি করছো? তোকে আজাদ করছি। কবির কাগজের টুকরোগুলো ডাস্টবিনে ফেলতে ফেলতে বলল, ঈশা, আমি তোকে কখনো চাকরানি বানাতে চাইনি। আমি শুধু তোকে এই অনুভূতি দিতে চেয়েছিলাম যে যখন সময় বদলায় তখন মানুষের অবস্থানও বদলে যায়। আসল ধনী সে নয় যার কাছে টাকা আছে, বরং সে যে অন্যের ব্যথা বোঝে। আজ যখন তুমি নিজের পরোয়া না করে বাবার জন্য ভিক্ষে চেয়েছ, তখন আমার বিশ্বাস হলো যে পুরনো ঈশা এখন মরে গেছে। তাহলে এখন কি হবে? ঈশা ধীরে জিজ্ঞেস করল। রায় ম্যানশন তোমার, তুমি সেখানে ফিরে যেতে পারো, কবির বলল। কিন্তু রায় ইন্ডাস্ট্রিজ এখন এম্পায়ার গ্রুপের অংশ থাকবে। হ্যাঁ, যদি তুমি চাও তাহলে সেখানে একজন সাধারণ কর্মচারী হয়ে চাকরি করতে পারো, নিজের পরিশ্রমে নিজের জায়গা ফিরে পেতে পারো, কোনো দান খয়রাত নয়। তুমি প্রস্তুত? ঈশা তার অশ্রু মুছে প্রথমবার আত্মবিশ্বাসের সাথে হাসল। আমি প্রস্তুত কবির, আমি শূন্য থেকে শুরু করব। আমি প্রমাণ করে দেখাবো যে আমি মিস্টার রায়ের মেয়ে, শুধু একটা বকে যাওয়া রাজকন্যা নই। 1 বছর পরে এম্পায়ার গ্রুপের অফিসে সবকিছু খুব ব্যস্ত ছিল। ঈশা একটা ছোট ডেস্কে ফাইলের মধ্যে ডুবেছিল। গত 1 বছরে সে একটাও ছুটি নেয়নি। জুনিয়র ম্যানেজার হিসাবে সে তার যোগ্যতা প্রমাণ করেছে। ঠিক তখনই অফিসে হইচই পড়ে গেল। কবির রাউন্ডে এসেছে, সবার চোখ তার ওপর। সে ঈশার ডেস্কের কাছে থামল। মিস ঈশা, এই প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে, গুড ওয়ার্ক। কবির প্রফেশনালভাবে বলল, থ্যাংক ইউ স্যার। ঈশাও হেসে উত্তর দিল। কবির চলে যাচ্ছিল, তারপর থেমে ধীরে বলল, সন্ধ্যায় ফ্রি আছো? ড্যাড তোমাকে ডিনারে ডেকেছেন। আর হ্যাঁ, এবার কফি আমি বানাবো, মেশিন ঠিক করিয়ে নিয়েছি। ঈশা খিলখিল করে হেসে উঠল। ঠিক আছে, কিন্তু কফি খারাপ হলে আমি ফেলে দেব না। কবির হাসতে হাসতে এগিয়ে গেল। ঈশা তাকে দেখতে দেখতে থাকল। এখন তাদের মাঝে কোনো এগ্রিমেন্ট নেই, কোনো মাজবুরি নেই, আছে শুধু গভীর সম্মান আর এক নতুন শুরু, যা হয়তো পরে ভালোবাসায় বদলে যেতে পারে। ঈশা মনে মনে ভাবল, ধন্যবাদ কবির, আমার অহংকার ভাঙার জন্য আর আমাকে আমার আসল পরিচয় দেওয়ার জন্য। ভিডিও পছন্দ হলে লাইক আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই করো।